যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চায় তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে বদরউদ্দিন ওমরের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই কয়েকটি রাজনৈতিক দল পিআরের দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরউদ্দিন ওমরের স্মরণে শোক সভার আয়োজন করা হয়। সভায় অংশ নিয়ে বদরউদ্দিন ওমরের স্মৃতিচারণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বদরউদ্দিন ওমর সাহেবরা সবসময় জন্মান না, যারা আজীবন তাদের যে আদর্শ, তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম তারা করে গেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত কখনো কম্প্রোমাইজ করেননি। বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরউদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের রাস্তায় নামালে দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দাও, মানে ভোটাধিকার ফিরিয়ে দাও, তার অধিকার ফিরিয়ে দাও, এটা সম্ভব এবং আমরা মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এদিকে সকালে সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে একদল মানুষ পিআরের দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো কথা আগে বলি নাই, আমি কথা এখন কেন বলছি, আমি কেন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার মনোভাব কখনোই গণতান্ত্রিক হতে পারে না বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ঐক্যমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো সংবিধান আদেশ জারি ও গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংসদের সংস্কারের বৈধতার জন্য পাঠানো হলে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো তা ছুড়ে ফেলা হবে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতির প্রবর্তন সহ 5 দফা দাবি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার নিরপেক্ষ আচরণ না করায় আন্দোলন করা হচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত ইসলামী সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোষরদের বিচারের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার জারি করুন, তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন, তারপরে আগামী নির্বাচন হবে। এই রাজনৈতিক সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না। কোর্টে গেলেই প্যাচ লাগাবে। শেখ হাসিনা সবকিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক থেকে ফায়ার করেছে। পার্লামেন্টের আইনি সংসদে গিয়ে কেয়ারটেকার বাতিল করে দিল। সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না। এটাকে সংবিধান আদেশ দিয়ে এটাকে গণভোটে নিয়ে আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, স্বাধীনতার 53 বছর পরেও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন। বিকেলে রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে 5 দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন ইসলামী আন্দোলনের আমির। বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরাই তো মূলত উল্লেখযোগ্য দেশ পরিচালনা করেছিল। এদের দেশ পরিচালনা আমাদের বাংলাদেশের মানুষ দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না। এখন যারা দেশ 53 বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে, নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে। ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দূর করতে বিএনপি এবং জামায়াতকে জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচন করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান। দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন মুজিবুর রহমান মঞ্জু। এখন আমরা দেখছি বিএনপি আর জামাত একটা রীতিমতো ঝগড়াঝাটি, যুদ্ধ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। আমি বলি কি, আপনারা দুই দল বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই, তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। যারা যুগপথ আন্দোলন করছে তাদের সঙ্গে নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বড় রাজনৈতিক দলের সঙ্গে এই মুহূর্তে জোট নয় বলেও জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, কারো সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে নয়, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগুবে এনসিপি। নাহিদ ইসলাম এ সময় আরও বলেন, নিম্নকক্ষে পিআর চায় না এনসিপি, তবে সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে। আমরা এখন একটা ঐক্যমত্য কমিশনের আলোচনায় আছি, আর এছাড়া জনগণকে সচেতন করার বিষয়টা কিন্তু আমরা গঠনমূলক কর্মসূচির মাধ্যমে করে যাচ্ছি। এবং যে আন্দোলন, সেই আন্দোলনকে তো আমরা সমর্থন দিইনি, কারণ আমরা মনে করি এখনো সম্পূর্ণভাবে ঐক্যমত্য কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে যাওয়ার সময় আসেনি। এবং যে ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে, সেই ইস্যুগুলা আসলে সামগ্রিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে। সমস্যার সমাধান করতে পারত গণপরিষদ, নির্বাচনের দাবি, নতুন সংবিধানের দাবি। সেই দাবিতে যদি রাজনৈতিক দলগুলা তারা কথা বলে, আমরা তো কথা বলছি, তখন রাজপথে তাদের সাথে নির্বাচনী সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে, এটা হওয়া দরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি ইউথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, একই সাথে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোর নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো। ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। নাগালে আসছে না সবজির দাম। গত সপ্তাহের তুলনায় আবারও দাম বেড়েছে সব ধরনের সবজির। এরই মধ্যে ভরা মৌসুমে ইলিশের বাজারে উত্তাপ বেড়েই চলেছে। প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা। এদিকে প্রতি কেজি মসুর ডালের দাম বেড়েছে 30 টাকা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। নিত্যপণ্যের দাম প্রতিদিন যেন নতুন উচ্চতা ছুঁইছে। বাজারে গেলেই ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বাড়ছে ক্ষোভ।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুধু সবজি নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তৃণমূল বাজার জানে তাদের আসলেই কষ্ট, ওদের কথা চিন্তা করতে হবে সরকারের। গ্যাস সপ্তাহে সিমে ছিল 150 টাকা, আজকে 200 টাকা, আর বেগুন প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা বাড়ে। পেঁয়াজ, আদা, রসুনের দাম আগের মতো থাকলেও ডালের দাম বেড়েছে। সোনালী মুরগি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। পেঁয়াজ এখন গত সপ্তাহ থেকে এখন 5-6 টাকা দাম কমছে। মুসুর ডালের দামটা অনেক বেশি, পার কেজিতে প্রায় 30 টাকা করে বৃদ্ধি পাইছে। সোনালী মুরগি ছিল 320-30, এখন দাম কমছে, সামনে আরো কমবে। ব্রয়লার ছিল 180-90, এখন বিক্রি হতে 160-70। আগে সপ্তাহে 800 ছিল, এখন আমরা 780 টাকা বিক্রি করি, 800 বিক্রি করি, 750 টাকা বিক্রি করি। এদিকে বাঙালির ইলিশের দাম চলে গেছে হাতের নাগালের বাইরে। সম্প্রতি সময় দেশ থেকে ভারতে ইলিশ কম দামে রফতানি করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। কলকাতায় মাঝে মাঝে বাজারে দেখি টিভিতে বা পদ্মার ইলিশ দাম কম, আর আমি যখন আমার বাংলাদেশের সাথে মিলাই আমি আসলে নিজেও মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই। ইলিশের একটা সিজন চলতেছে, সেখানে তো 2000 টাকা কেজি ইলিশ, একজন সাধারণ মানুষ কিভাবে এটা ক্রয় করবে? ইলিশ আপনার তো অনেক চড়া দাম, জাটকা যা সেটাই তো 700 টাকা কেজি। 2200 কেজি কিনে আমার 2300 বেচতে, আমাদের খরচ আছে, ঘাট খরচ আছে, বড় খরচ আছে, এই তো 2200 কিনেছি, বাবা 2300 বেচতেছি। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বললেন নিয়মিত বাজার মনিটরিং করলে মূল্যবৃদ্ধির লাগাম টানা সম্ভব। শিমুল খান, মাই টিভি, ঢাকা। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের মধ্যে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে 27 নভেম্বর। এই নির্বাচন নিয়ে প্রার্থীরা শুরু করেছেন তোড়জোড়। শিক্ষার্থীদের মধ্যেই বিরাজ করছে নির্বাচনী আমেজ। নেতৃত্ব বাছাইয়ের এই প্রক্রিয়া যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিফলন হয়, এমনটাই বলছেন অনেক শিক্ষার্থী। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ভোট দেওয়ার সুযোগ আশায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেক এক্সাইটেড, জৈবনের প্রথম ভোট মানে জগন্নাথ থেকে শুরু করব। সব ভার্সিটিতে যখন রোডম্যাপ হয়েছিল যে নির্বাচনের, আমাদের জগন্নাথের কোনো রোডম্যাপ ছিল না, কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা খুবই এক্সাইটেড। আমরা ভোটার হিসেবে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিব, আমরা কোনো দল দেখব না। যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে মেইনলি আমরা তাদেরকে চাই, এখন সৎ হবে, আমাদের জন্য কাজ করবে। যকসু যে নির্বাচনে আমরা যে এখানে অংশগ্রহণ করব, কে হবে কি হবে না সেটা কোশ্চেন না, যে যকসু নির্বাচন হবে এটাই হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওয়া। এই পাওয়াটা শুধুমাত্র যারা যকসুতে প্রার্থী হবেন তাদের জন্য নয়, বরং আমার মনে হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী তাদের যে দাবিগুলো আছে এগুলোকে সংঘবদ্ধ করে তুলে ধরার জন্য এই যকসুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা বলছেন যকসু হতে হবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, যেখানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। তারা এমন প্রার্থীকে বেছে নিতে চান যিনি মেধাবী, স্বচ্ছ ও শিক্ষার্থী বান্ধব, নেতৃত্ব গুণ সম্পন্ন। তারা ছাত্র প্রতিনিধি, তারা ছাত্র বান্ধব হতে হবে এবং ছাত্রদের যেসব দাবি রয়েছে সেগুলো আদায়ে সচেষ্ট হতে হবে। এমন প্রার্থী চাই যে আমাদের এই সমস্যাগুলো দূর করবে। আমরা যদি প্রতিশ্রুতি পাই, বুঝতে পারি যে আমাদের এই যে সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব হবে, আমরা তাকেই ভোট দিব। শিক্ষার্থী বান্ধব কোনো প্রার্থী নির্বাচিত হোক, যারা ক্লিন ইমেজের, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে অতীতে এবং করবে, এরকম প্রার্থীদেরকে বেছে নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ও ছাত্র রাজনীতি তৈরিতে যকসু নির্বাচনের বিকল্প নেই। সব কিছু ঠিক থাকলে আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত হবে যকসু নির্বাচন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা শুক্রবার পঞ্চম দিনের মতো ক্যাম্পাসে প্রচার চালিয়েছেন। প্রচারপত্র বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে গেছেন। নিজেরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি কি করবেন তা তুলে ধরেছেন তারা।
এদিকে সন্ধ্যার পর থেকে হঠাৎই প্রচার প্রচারণা বন্ধ করে সকল প্রার্থী ও শিক্ষার্থীরা রাবি পোষ্য কোঠা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাবি, বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন উপাচার্যের বাসভবনের সামনে প্রায় 4 ঘণ্টা এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এদিকে বাদ জুমা রাবি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কুমিল্লার হোমনা উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 2200 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করে। এর আগে গত বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করার কথিত অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেওয়া হয়। তবে অভিযুক্তের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। সেই রাতেই অভিযুক্ত মহসিনকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার কটূক্তির অভিযোগের জেরে বিক্ষুব্ধরা উপজেলার কফিল উদ্দিন শাহ মাজারের সামনে লোকজন জড়ো করে। পরে সেই মাজার সহ পাশের কালাই শাহ, হাওয়ালি শাহ ও আব্দুল শাহের মাজারে ভাঙচুর করে তারা। এক পর্যায়ে সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ওলামা মাশায়েখরা। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, দরকার ধর্মীয় শিক্ষক। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং নষ্ট হয়। কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিলে তারা হবে প্রকৃত মানুষ। 92% মুসলমানদের দেশে ফরজে আইন কিভাবে বাস্তবায়ন হবে, এটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব। 2 যুগ আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ঢাকায় এক ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি রিভলভার, মুখোশ ও 156টি গুলি জব্দ করা হয়েছে। এর আগে 2003 সালে মুশফিক উদ্দিন টগরকে সনি হত্যা মামলায় আরও 2 জনের সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে 2006 সালের 10 মার্চ হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা খেটে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন টগর। র্যাব জানায়, রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2002 সালের 8 জুন ছাত্রদলের 2 পক্ষের মধ্যে দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এ সময় ক্লাস শেষে আবাসিক হলে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান কেমি কৌশল বিভাগের ছাত্রী সনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহিংসতায় কোনো ছাত্রীর মৃত্যুর সেই ঘটনাটি তখন সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি 2002 সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। 3,74,000-এর বেশি প্রার্থীর অংশগ্রহণে 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয়ে বেলা 12টা পর্যন্ত 8 বিভাগীয় শহরের মোট 262টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়। এদিকে রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রের এ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকার চেষ্টা করায় একজন প্রার্থীকে পুলিশ আটক করেছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। অনুষ্ঠিত হলো 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। দেশের 8টি বিভাগীয় শহরে মোট 256টি প্রতিষ্ঠানের পাশাপাশি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকার 113টি শিক্ষা প্রতিষ্ঠানেও। যদিও নানা জটিলতার কারণে সময় মতো এই পরীক্ষা অনুষ্ঠিত না হলেও চলতি বছরের এই সময়ে সন্তান, ভাই বোন, স্ত্রী ও স্বজনরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরে খুশি অভিভাবকেরা। ভালো কিছুই আশা করতেছি, যেহেতু সবকিছু এখন
নিরপেক্ষ আছে। তো ডাক্তার মূলত কিন্তু জেনারেল ক্যাডারে দিল এবার। এই পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়ে চলে 12টা পর্যন্ত। টানা 2 ঘন্টা পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীদের কেউ কেউ জানান প্রশ্ন সহজ ও কঠিন প্রসঙ্গে। আমি যতটা ট্রাই করছি সেই হিসাবে ভালো আসছে, কিন্তু ইংলিশ হিস্টোরিক্যাল যে পার্টটা সেটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে আর কি। বিসিএস এর এক্সাম অলওয়েজ আনপ্রেডিক্টেবল হয়, অ্যাজ অলওয়েজ। কয়েকটা সাবজেক্ট একটু হার্ড হয়, কয়েকটা সাবজেক্ট আবার মডারেট হয়, কয়েকটা সাবজেক্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াইজ হয়। যতটুকু প্রিপারেশন নিয়েছি সে অনুপাতে ভালো হয়েছে। পরীক্ষাটা আসলে হয়ে যাওয়াই ভালো, পরীক্ষা দিয়ে অবশ্যই ভালো লাগছে, ভালো হয়েছে পরীক্ষা। ভবিষ্যতে দেখি আল্লাহ রাব্বুল আলামিন যা চায়, ভবিষ্যতে আমার আর কি ম্যাজিস্ট্রেট হওয়ার খুব ইচ্ছা আছে আর কি। তবে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আগামীতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বিসিএস প্রিলি টেস্ট দিতে আসা পরীক্ষার্থীরা। আশা করি 50তম বিসিএস সময়ের মধ্যেই হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এ পর্যায়ে প্রবাস সংবাদ। কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টা শুরু হয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ও দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KCCI প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রতিনিধি দলের। নতুন করে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে বলে মনে করে দুই পক্ষ। কুয়েতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা একটি ঐতিহাসিক মাইলফলক বলেও জানান তারা। বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে পরিচিতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্য সহ বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক খাতের সম্ভাবনা কুয়েতের ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। দুদেশের মধ্যে এই বৈঠকের মধ্য দিয়ে নতুন সূচনা করতে চান বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়, তো আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা এদেরকে জানিয়েছি যে আমাদের যে একটা বিশাল একটা ইউথ পপুলেশন আছে, আমাদের যে বুমিং আইটি সেক্টর আছে, গার্মেন্টসে আমাদের তো বিশ্বের মধ্যে দ্বিতীয়তম স্থানে আমরা আছি। ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট আমরা বিশ্বের 165 দেশে আমরা এক্সপোর্ট করছি। তো এইসব তথ্য অনেকগুলো হয়তো অজানা ছিল, তাদেরকে আমরা তথ্যগুলো জানিয়েছি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাতারে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ স্কুলে চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, বৃহস্পতিবার বাংলাদেশ মাসুরুল হক স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক চারু ও কারুকলা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত আনোয়ার খুরশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ATM আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ রাশেদ চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কেজি 1 থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে চারু ও কারুকলা প্রদর্শনী এবং 6ষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এবছর প্রায় 490টি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সারা বছর নিয়মিত পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক মনোভাব সৃষ্টি ও নেতৃত্বের গুণাবলী অর্জনের লক্ষ্যে এই আয়োজন করা হয়।